আমরা সকালে গুড মর্নিং বাংলাদেশে চেষ্টা করি যে বাংলাদেশের বহুল পঠিত যে দৈনিকগুলো রয়েছে তারা আসলে কি কি খবর করলো এবং দিনের শুরুতে আসলে এই সংবাদগুলো দিয়েই সকলে একটু বের হওয়ার আগে যেন একটু ধারণা পেয়ে থাকেন সেটাই আমাদের উদ্দেশ্য থাকে। তো দর্শক, আপনারা যেহেতু ট্যাবের মধ্যে দেখতেই পাচ্ছেন যে শুরুতে আমরা রয়েছি দৈনিক প্রথম আলোতে। তো প্রথম আলো আসলে শুরু থেকেই আসলে নির্বাচনে যে কয়দিন ভোট গ্রহণ হয়েছে সেই ভোট গ্রহণের কয়েকদিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি যে ফলাফল সেটি আসলে ঘোষণা করেছিল, তারা একটি ড্যাশবোর্ডে দিয়ে রেখেছে। দর্শকরা ইতিমধ্যে তো জেনেই গেছেন যে কারা আসলে সরকার গঠন করতে যাচ্ছে, মন্ত্রী পরিষদে কারা রয়েছে। তো এখানে আবারও তারপর একটু মনে করিয়ে দেই যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কে কতটি আসন পেল সেই ব্যাপারটির তথ্যগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে। তো বিএনপি এবং মিত্রদল যারা সরকার গঠন করছে তারা 212টি আসন পেয়েছে, জামায়াত 77টি আসন পেয়েছে, তারা বিরোধী দল থাকছে। এর পাশাপাশি ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি এবং স্বতন্ত্র যাদের সদস্য ছিল সেখান থেকে 7জন এমপি নির্বাচিত হয়েছেন এই সংসদে। এই তথ্য আমাদের সকলেরই জানা। আমরা একটু সর্বশেষ খবরের দিকে নজর দিতে চাই যে সর্বশেষ আসলে কি তথ্য জানানো হয়েছে। এখানে আসলে শুরুর দিক থেকে একটু দুঃখিত, এখানে আমরা একটু বিজ্ঞাপনের মধ্যে চলে গিয়েছি। আমরা যদি একটু বাংলাদেশ প্রসঙ্গের দিকে চোখ বুলাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সেই খবরগুলো একটু জানানোর চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানকে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের বর্তমান যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু আন্তর্জাতিক যে সম্প্রদায় এবং আন্তর্জাতিক দেশের নেতৃবৃন্দ সকলেই যে সরব দৃষ্টি রেখেছেন এটি কিন্তু তার প্রমাণ। গতকালকে আমরা দেখতে পেরেছি যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন একটি বার্তাতে। তারপর দেখা গেছে যে ভারতের যে ক্ষমতাসীন দল বিজেপির প্রধান নরেন্দ্র মোদী তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং ফোনেও কথা বলেছেন। এদিকে আমরা দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তারেক রহমানকে ফুল এবং মিষ্টি পাঠিয়েছেন। বলা যাচ্ছে যে যে কোনো নতুন সরকার গঠন হওয়ার পরে আন্তর্জাতিক একটি গ্রহণযোগ্যতার প্রয়োজন হয় এবং যেহেতু প্রতিবেশী দেশ ভারত রয়েছে তারা এই সরকারের সাথে কাজ করার জন্য উদগ্রীব হয়ে আছে, শুভেচ্ছা জানিয়েছে, নতুন সরকারের সাফল্য কামনা করেছে। তারই আর কি ফলশ্রুতিতে এই খবরটি প্রকাশিত হয়েছে প্রথম আলোতে। তার পাশাপাশি আরেকটি বিষয় আমরা সংবাদের শুরুতে জানাচ্ছিলাম যেমনটি যে ইইউ এর পর্যবেক্ষক দলসহ যারা এসেছে তারা কিন্তু এই নির্বাচনে নিয়ে বেশ সন্তুষ্ট। 2008 সালের পরে বলেছে যে অন্যতম গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। তারপরও দেখা যায় যে নির্বাচন পরবর্তী কিছু সহিংসতার ঘটনা ঘটে থাকে। সেই ব্যাপারটি নিয়ে জানানো হয়েছে, একটি খবর দেওয়া হয়েছে যে নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়েছে নাগরিক কোয়ালিশন এবং পুলিশ সূত্রে নাগরিক কোয়ালিশনের বিবৃতিতে বলা হয়েছে যে নির্বাচন পরবর্তী সহিংসতাতে কতজন নিহত হয়েছে। তো দেখা গেছে যে পরিবর্তিত পরিস্থিতির পরে নতুন একটি সরকার গঠন হয়েছে, তার আগে যত কম সংখ্যক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলেই বোঝা যায় যে সামনের দিকে হয়তো এই সরকারটা বেশ ভালো কিছু দেবে। তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে নানা উদ্বেগ এবং উৎকণ্ঠা বিগত 18 মাসে ছিল। তো তারা হচ্ছে যে এই 18 মাসের পরবর্তীতে যে নির্বাচিত সরকারের কাছ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো হয় সেই প্রত্যাশা করেন। তো বিশেষজ্ঞরা এই ক্ষেত্রে নির্বাচন পরবর্তী সহিংসতার যে ঘটনা ঘটেছে সেই ব্যাপারে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন, যেটি সংবাদপত্রে প্রকাশ পেয়েছে। তারপরে আমরা দেখতে পেলাম যে দুদকের অনুসন্ধানে এখানে দেশ ছাড়ার খবর। ফয়েজ আহমেদ তৈয়বের একটি প্রতিবেদন দেয়া হয়েছে যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যিনি রয়েছেন তিনি বলেছেন যে তার বিদায়ের ব্যাপার নিয়ে কিন্তু বেশ একটি গুঞ্জন রয়েছে, যে তিনি আসলে না বলে কয়ে চলে গিয়েছেন। কিন্তু স্টার নিউজেও আমরা গতকালকে দেখিয়েছি যে তিনি এখানে বলা হচ্ছিল যে তিনি তার কর্মপরিধির যে সময়কাল সেটি শেষ করার পরই চলে গিয়েছেন। তো এই ব্যাপারে ফয়েজ আহমেদ তৈয়বের দেশ ছাড়ার খবর নিয়ে কিন্তু আলোচিত সংবাদ ছিল, সেই ব্যাপারটি প্রথম আলোতে প্রকাশ পেয়েছে। তার পাশাপাশি আঞ্চলিকভাবে যে খবর যে রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন, ওই যে নির্বাচন পরবর্তী সহিংসতার কথা বলছিলাম সেই বিষয়টি প্রাধান্য পেয়েছে প্রথম আলোর পরে। আমরা একটু অন্যান্য পত্রিকাগুলোর দিকেও চোখ বুলাই। দৈনিক সমকাল কি সংবাদ করেছে আজকে রোববার 15 ফেব্রুয়ারি সংস্করণে সেই ব্যাপারগুলো একটু দেখাতে চাই। সমকালও প্রত্যেকটা সংবাদপত্রই কিন্তু দেখা গেছে যে সেই ড্যাশবোর্ডটি যেটি দিয়ে দিয়েছে সেই ড্যাশবোর্ডে বিভিন্ন তথ্য জানিয়ে দিয়েছে এবং
সেই তথ্যের ব্যাপারগুলো আমরা একটু দেখে আসি। পেপারে যদি দেই তাহলে হয়তো ব্যাপারগুলো আরেকটু ভালোভাবে প্রকাশ করা যাবে। তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন গতকালকে যে কনফারেন্সের আয়োজন করা হয়েছে, সেখানে তারেক রহমানের বক্তব্যের কোট করার একটি শিরোনাম দেয়া হয়েছে। তিনি বলেছেন যে ঐক্যে শক্তি বিভাজনে দুর্বলতা। নতুন একটি সরকার গঠিত হয়েছে, তো দেশের ভালোর জন্য আসলে জাতীয় ঐক্যের যে কথা সেটি বিশেষভাবে তারেক রহমানের আলাপ আলোচনায় উঠে এসেছে এবং সংবাদ সম্মেলনে আসলে তিনি কি কি কথা বলেছেন সেটির একটু সারসংক্ষেপ এখানে দেয়া হয়েছে। তারেক রহমান বলেছেন যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি যে কোনো মূল্যে সেটি বজায় রাখতে হবে। তার পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে সব প্রচেষ্টা বৃথা হয়ে যাবে। ওই যে বলছিলাম যে নির্বাচন পরবর্তী সহিংসতার যে কথাটি, এই সহিংসতা সামনের দিকে বাংলাদেশে যেন আর না হয়, সকলে মিলে সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষ শান্তি শৃঙ্খলার সাথে বসবাস যেন করতে পারে, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষ যেন শ্রদ্ধাশীল হয়, সেই ব্যাপারগুলো উঠে এসেছে। জুলাই সনদ বাস্তবায়নের কথা বলা হয়েছে। আমরা এই জাতীয় নির্বাচনের পাশাপাশি কিন্তু আরেকটি বিষয় যে জুলাই সনদের জন্য যে গণভোট অনুষ্ঠিত হয়েছে সেটি বাস্তবায়নের জন্য তিনি নিজের অঙ্গীকারের কথা বলেছেন। যেহেতু যে পরিবর্তিত পরিস্থিতির পরে বর্তমান এই সরকার গঠিত হলো, গণতান্ত্রিক ধারা অব্যাহত হলো, তার সূতিকাগার কিন্তু জুলাই আন্দোলন ছিল। সেই জুলাই আন্দোলনের পরবর্তীতে একটি জুলাই সনদ গঠন করা হয়েছে। সেটি বাস্তবায়নের ক্ষেত্রে সব রাজনৈতিক দলই কিন্তু তাদের অঙ্গীকার ব্যক্ত করেছিল নির্বাচনের আগে। এখন যেহেতু যারা নির্বাচিত দল রয়েছে তাদের আসলে এই দায়িত্ব যে জুলাই সনদটি বাস্তবায়ন করার। তারপরে আমরা আরও একটি ব্যতিক্রমী সংবাদ দেখতে পাচ্ছি। বলা হচ্ছে যে 10 বছরে ক্যান্সারে আক্রান্ত হয়েছে 1,30,000 শিশু। নির্বাচন পরিস্থিতির কথা আমরা জানাচ্ছিলাম, তার পাশাপাশি এটি কিন্তু উদ্বেগজনক একটি সংবাদ। তো এই সংবাদের মধ্যে আসলে কি আছে আমরা একটু দেখতে চাই। আজকে কিন্তু বিশ্ব শিশু ক্যান্সার দিবস। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা দেশের মানুষেরই কিন্তু গড় আয়ু থাকে সেই দেশের চিকিৎসা সেবা কেমন, তারপরে জীবনযাত্রার মান কেমন তার উপরে। বর্তমান সময়ের দিকে দেখা যাচ্ছে যে নানাবাহিত মরণঘাতী রোগের মধ্যে শিশু মৃত্যুর হার কিন্তু বেড়ে যাচ্ছে। ভবিষ্যতের সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো চিকিৎসার কি কারণে আসলে এই 10 বছরে ক্যান্সার আক্রান্ত 1,30,000 সংখ্যাটা কিন্তু বেশ উদ্বেগজনক। তো এই উদ্বেগজনক সংখ্যার পেছনের কারণ হিসেবে যেটি বলা হচ্ছে যে চিকিৎসার উচ্চ ব্যয় এবং অবকাঠামো সংকটে লড়াইটি কঠিন হয়ে যাচ্ছে। গড়ে 10 থেকে 30 বার হাসপাতালে ভর্তি হতে হয়। এখন বাংলাদেশের মানুষের যে মাথাপিছু আয়, সেই মাথাপিছু আয়ের মধ্যে যদি চিকিৎসা খাতে এত বেশি টাকা ব্যয় করতে হয় সেটি বেশ উদ্বেগের কারণ। এই সংবাদের পাশাপাশি নতুন সরকারের কিন্তু স্বাস্থ্য খাতেও একটা চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। আমরা দেখেছিলাম যে করোনা পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সংকট দেখা দিয়েছে। তো তারপরেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের হেলথ সেক্টরের দিকে কিন্তু বিশেষভাবে আলোকপাত করা উচিত। তো বর্তমান সরকারের কাছে নিশ্চয়ই জনগণের এই চাহিদা থাকবে যে তারা হেলথ সেক্টরের দিকে বেশ মনোযোগ দেবে। এমপি মন্ত্রীদের শপথের বিষয়টি আবারও আলোচিত হয়ে আসছে যে তারা মঙ্গলবার দিন শপথ নেবেন। সেই ব্যাপারে আসলে আমরা শুরু থেকেই গুড মর্নিং বাংলাদেশে আলোচনা করছিলাম। সংবাদপত্রগুলো এই খবরটিকে ভালোভাবে হাইলাইট করেছে। তারপরে হচ্ছে যে নির্বাচন পরবর্তী যে বিষয়গুলো থাকে, যে যারা বিরোধী দলে থাকে বেশ কিছু আসনে ফলাফল তাদের মতের এগেইনস্টে চলে গেলে বিভিন্ন অভিযোগ করা হয়। তো 30 আসনে ভোট পুনর্গণনার দাবি জামায়াত জোট জানিয়েছে। এই ব্যাপারগুলো আসলে বলা হয়েছিল। দুঃখিত, একটু ট্যাবটা চলে গেছে, আমরা আবারও এবার একটু দৈনিক আমার দেশে চোখ বোলানো যাক। তারা আসলে কি বলেছে সেই ব্যাপারগুলো আমরা একটু দেখে আসি। পেপার সংস্করণ একটু চলে গেলাম আমরা। স্বাক্ষরিত জুলাই সনদের ভিত্তিতেই সংস্কার, জুলাই সনদ এবং জাতীয় নির্বাচন সবকিছুই যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়, সেটি জুলাই সনদের ব্যাপারটিতে আসলে টপ লাইন করেছে আমার দেশ। তার পাশাপাশি ওই যে আমরা যেমনটি বলেছিলাম যে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আন্তর্জাতিক নেতৃত্ব তাকে শুভকামনা জানিয়েছেন। তো এই ব্যাপারটা আমরা একটু দেখে আসি। দেখতে পাচ্ছি যে ভারত পাকিস্তান দুই দেশের প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে মাঠে কিন্তু তারা আজকে নামবে। তো খেলার খবরের দিকে এই ব্যাপারটা আমরা একটু জানানোর চেষ্টা করব। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে আজকে কিন্তু ভারত পাকিস্তানের সেই দ্বৈরথ। তো এই দ্বৈরথের পাশাপাশি রাজনীতির মাঠেও কিন্তু তারা দেখা যাচ্ছে যে একযোগে রয়ে গেছে। তো তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদি, শেহবাজ সহ বিশ্ব নেতাদের যে আমন্ত্রণ, এই ব্যাপারটি বেশ বড় করে তারা হাইলাইট করেছে। এবং আমরা যেখানে দেখতে পাচ্ছি যে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে আন্তর্জাতিক যে একটা বেশ আলোচনার মধ্যেই রয়েছে, সেই ব্যাপারটি কিন্তু খুব ভালোভাবে উঠে এসেছে।
তার পাশাপাশি আমরা অন্যান্য পত্রিকার দিকেও একটু যেতে চাই। দৈনিক জনকণ্ঠর ব্যাপারে তারা আসলে কি দিয়েছে সেটি আমরা একটু দেখে আসি। দুঃখিত, জনকণ্ঠের আগে আমরা একটু আঞ্চলিক পত্রিকা যেটি রয়েছে দৈনিক জালালাবাদ, সিলেট থেকে প্রচারিত পত্রিকা। তো জালালাবাদের যে কিছু সংবাদ শিরোনামগুলো নিয়ে ছোট করে আমরা একটু আলোচনা করি। নতুন সরকার গঠনের তোড়জোড়, এমপি মন্ত্রীদের শপথ মঙ্গলবার। তো বলা হচ্ছে যে আসলে যে আমাদের নতুন সরকার গঠনের যে প্রক্রিয়া এবং তার পাশাপাশি যে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় ইলেকশনই কিন্তু বেশি প্রাধান্য পাচ্ছে সংবাদপত্রগুলোতে। তার পাশাপাশি ওই যে যেটি বলা হচ্ছিল যে তারেক রহমান, ডাক্তার শফিক এবং নাহিদকে প্রধান উপদেষ্টা ফোন দিয়ে ধন্যবাদ জানিয়েছেন। আর পাশাপাশি মানুষের কর্মস্থলে ফেরার খবরাখবরও জানানো হচ্ছে। আরেকটি বিষয় দিয়ে একটু শেষ করতে চাই, সংবাদপত্রের যে আমাদের সেগমেন্ট থাকে সেই অংশটি। এখানে বলা হচ্ছে যে পথ ও মত ভিন্ন হতে পারে, ঐক্য গুরুত্বপূর্ণ, এটি তারেক রহমানের যে বক্তব্য সেটি সারসংক্ষেপ বলা হয়েছে। তো আমরা আসলে পুরোপুরি সংবাদপত্র বিশ্লেষণ করলে দেখতে পারি যে জাতীয় নির্বাচনকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। তার পাশাপাশি নতুন মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে, সেই মন্ত্রিসভার ব্যাপারও এই জাতীয় দৈনিকগুলোতে বেশ প্রাধান্য পেয়েছে।